একটু তুলে নেই ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব জিনিসটা কি? ওকে, আপনি লেখেন যে ভার্ব দেখে কি, যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন বোঝা যায় সেটাই ফাইনাইট ভার্ব। এক কথাই শেষ, যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় সেটাই কি? পুষ্পপুঞ্জ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ভালো আছি আল্লাহর রহমতে। কি বলছি আমি? যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় সেটাই হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। ওকে, তারপর নন ফাইনাইট ভার্বটা যদি আমরা একটু দেখি, যে নন ফাইনাইট ভার্বটা কি? নন ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে গিয়া যে ভার্ব দেখে, যে ভার্ব দেখে টেন্সের, টেন্সের পরিবর্তন বোঝা যায় না, বোঝা যায় না সেটাই নন ফাইনাইট ভার্ব। কি বলছি এইটুকু জাস্ট তুলে নেন। তাহলে চলেন কোন ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় এবং কোন ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় না সেটাই এখন আমরা জেনে নেব। আমি যদি বলি আমের সিজন না, আমের সিজন কিনা একটু বলেন। শি গিভস মি এ, আমার সাথে সাথে কিন্তু অ্যান্সার করতে হবে। আমি যা বলবো তা ঝটপট কমেন্ট করতে হবে, না হলে কিন্তু আমি বুঝবো না। আপনাদের সামনে আমি ভিজিবল একটা পার্সন, পাগল ছাগল, কিন্তু আমার সামনে কিন্তু একটা ক্যামেরা লাইট ছাড়া কিচ্ছু নাই, বিষয়টা বুঝছেন? শি গিভস মি এ ম্যাঙ্গো, ম্যাঙ্গো টু ইট। কি বলছি? শি গিভস মি এ ম্যাঙ্গো টু ইট। আইসা বিনতে আলী, আসিয়া বিনতে আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। আবার কি বলছি? আবার দেখেন, she gave me a mango to eat। বিষয়টা কি? she gives me a mango to eat, সে আমাকে একটা আম খেতে দেয়। she gave me, লুৎফা ইয়াসমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। she gave me a mango to eat, সে আমাকে একটি আম খেতে দিয়েছিল। আমি যদি টেন্স হিসাবে বলি, যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে সেটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু গেভ ভার্বের বি2, এটা বি2, তাহলে হবে কি? পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এইটুকু মানেন কিনা? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এইটুকু চিনতে পারছেন কিনা? she gives me a mango to eat, she gave me a mango to eat, সে আমাকে একটি আম খেতে দেয়, সে আমাকে একটি আম খেতে দিয়েছিল। আমি ফাইনাইট ভার্বের কথা কি বলছিলাম ভাইয়া? ফাইনাইট ভার্বের কথা বলছিলাম যেই ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় সেটাই ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি? যেই ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় না। এখন কথা হচ্ছে, এই যে গেভ অথবা গিভস, এই যে টু ইট, টু ইট, এই দুইটাই কিন্তু ভার্ব, এইটাও ভার্ব, এইটাও ভার্ব। এখন একটু খেয়াল করেন তো, আমি যদি স্টেপ বাই স্টেপ মুছে দেই, এখন বলেন তো কোনটা কোন টেন্স? এখন বলেন কোনটা কোন টেন্স? she me a mango to eat, she me a mango to eat, ভার্ব কিন্তু আছে। এই টু ইট এটাও কিন্তু ভার্ব, এটাও কিন্তু ভার্ব। এই যে টু ইট এটাও কিন্তু ভার্ব। এখন বলেন কোনটা কোন টেন্স? আগে বেসিক ক্লিয়ার করেন। যদি বোঝা না যায়, এই ভার্ব থাকা সত্ত্বেও যদি বোঝা না যায়, তাহলে এটা হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। এখন দেখেন, আমি যদি আবার লিখে ফেলি she gives, বুঝে ফেলছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যদি লিখে ফেলি she gave, তাহলে হয়ে যাবে কি? এটা পাস্ট ইনডিফিনিট। তার মানে টেন্সের পরিবর্তন যারে দেখা বোঝা যায়, যেই ভার্ব দেখা বোঝা যায় সেটাই ফাইনাইট ভার্ব, যারে দেখা বোঝা যায় না সেটাই নন ফাইনাইট ভার্ব। এইটা ফাইনাইট ভার্ব, কারণ এর দিয়ে টেন্সের পরিবর্তন বুঝতেছি। এটা নন ফাইনাইট ভার্ব। দেখেন, আমি যদি বলি she gives me a mango to eat, এই টু ইটও যদি বাদ দেই কোনো সমস্যা নাই, কিন্তু টু ইট বাদ দিলেও কিন্তু সেন্টেন্সের বিন্দু মাত্র যায় আসে না। ফাইনাইট ভার্ব থাকলে বাকি নন ফাইনাইট ভার্ব আছে কিনা ডাজন্ট ম্যাটার। কিন্তু দেখেন, গিভস বা গেভ যখন আমি সরাইয়া দিছিলাম, সেন্টেন্স কিন্তু অন্ধকার হয়ে গেছিল। she gives me a mango, সে একটি আম খেতে দেয়, she gave me a mango। এখন যদি আমি ম্যাঙ্গো বাদ দেই তাতেও কোনো সমস্যা নাই। she gives me, সে আমাকে দেয়, কি দেয় সেটা জানার বিষয় দরকার নাই। she gave me, সে আমাকে দিয়েছিল, এটাও জানার দরকার নাই কি দিয়েছিল। এখন যদি মিও যদি আমি বাদ দেই তবুও কিন্তু এটা ফাইনাইট ভার্ব, কারণ she gives এটা প্রেজেন্ট ইনডিফিনিট। she gives এটা কি? she gives এটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট,
প্রেজেন্ট ইনডিফিনিট, শি গেভ এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। দেখেন ফাইনাইট ভার্ব সেন্টেন্সে থাকলে সেন্টেন্সে অন্য কিছু না থাকলেও চলবে, আর ফাইনাইট ভার্ব না থেকে আপনি যত কিছুই সাজায় রাখেন না কেন ওর কোনো দাম নাই। মানে বিষয়টা হচ্ছে আমার দেহের ভিতর বা এই যে আমার অঙ্গের ভিতর জীবন আছে, মানে আমার সবকিছু আছে, এই জীবনটা হচ্ছে ফাইনাইট ভার্ব অন কাইন্ড অফ, আমি তুলনা করে বলতেছি বোঝানোর জন্য, কিন্তু আমার দেহটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব থাকলে কি আমাকে দুনিয়াতে রাখবেন না, আমার কবরে পুইতা রেখে আসবেন, কবর দিয়ে জানাজা দিয়ে কবর দিয়ে আসবেন, কিন্তু ফাইনাইট ভার্বটা যদি থাকে, আমার জবানটা যদি থাকে, আমি দুনিয়াতে এক্সিস্ট করব। সেম অ্যাজ একটা সেন্টেন্সে যদি ফাইনাইট ভার্ব থাকে, সেন্টেন্সটা ঠিক আছে, সেন্টেন্সে অর্থ প্রকাশ করবে, সবকিছু করবে, টেন্সের পরিবর্তন বুঝতে পারবো, কিন্তু ফাইনাইট ভার্ব যদি না থাকে, নন ফাইনাইট ভার্ব থাকলেও কোনো লাভ নাই। ক্লিয়ার? যদি পাস্ট ইনডিফিনিট টেন্স বলেন সেটা হচ্ছে গেভ, আর প্রেজেন্ট ইনডিফিনিট বললে গিভস। মানে আপনি গিভস রে গেভ করতে পারতেছেন, এইটাই আমি বোঝাতে চাচ্ছি যে টেন্সের পরিবর্তন করতে পারতেছেন, যারে পরিবর্তন করতে পারবেন এই গিভস রে গেভ করতে পারছেন। টু ইট রে কি টু এইট করতে পারবেন? টু এইট করতে পারবেন না, যারে পারবেন না সে নন ফাইনাইট, যারে পারবেন সে ফাইনাইট। মানে এটা কোন ধরনের কোশ্চেন? গিভস কখন হবে আর গেভ কখন হবে? প্রেজেন্ট ফর্মে হবে গিভস, আর পাস্ট ফর্মে হবে গেভ। আই ইট আমি খাই, আই এইট আমি খেয়েছিলাম। এখন যদি আপনি বলেন ইট কখন হবে, এইট কখন হবে, এন্ড এটা হইলো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কিভাবে বুঝবো? ভাইরে আমি কি শিখাইতেছি? আপনি যারে পরিবর্তন করতে পারবেন সে ফাইনাইট ভার্ব, যারে পরিবর্তন করতে পারবেন না সে নন ফাইনাইট ভার্ব। আমি আরো দেখাচ্ছি নন ফাইনাইট ভার্বগুলা কি কি, আমি আপনাকে সহজভাবে শিখিয়ে দিচ্ছি। জিরান্ট, জিরান্ট এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ, ইনফিনিটিভ এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, বুঝছেন? আবার পাস্ট পার্টিসিপল, খেয়াল করে দেখেন জিরান মানে কি বিয়ন প্লাস আইএনজি, এই বিয়ন প্লাস আইএনজি তো নন ফাইনাইট ভার্ব। আলোচনা শুনেন, আমি সব ক্লিয়ার করতেছি। বিয়ন প্লাস আইএনজি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে কি টু প্লাস বিয়ন, টু প্লাস বিয়ন হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পাস্ট পার্টিসিপল মানে কি? পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, কমেন্টে অ্যাক্টিভ থাকেন। জিরান্ট হচ্ছে বিয়ন প্লাস আইএনজি, এই যে বিয়ন প্লাস আইএনজি এটা নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ টু প্লাস বিয়ন এটা নন ফাইনাইট ভার্ব। পাস্ট পার্টিসিপল বি3 এটা নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব? যারে আমি পরিবর্তন করতে পারবো না, এক কথায় আমার শেষ, যারে আমি পরিবর্তন করতে পারবো না সে নন ফাইনাইট ভার্ব, যারে করতে পারবো সেই ফাইনাইট ভার্ব, এক কথায় শেষ। যারে পরিবর্তন করতে পারবো না সে নন ফাইনাইট ভার্ব, যারে পরিবর্তন করতে পারবো সে ফাইনাইট ভার্ব। বোঝাইতে পারছি? আলোচনা শুনেন, আরো ক্লিয়ার হবে, হতাশ হওয়া যাবে না। কারণ আমি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্লজ ফ্রেজ যত সহজভাবে শেখাবো দুনিয়াতে কেউ আপনারা এত সহজভাবে শেখাবে না, কারণ এটা হচ্ছে একটা ভীতির একটা জায়গা। আচ্ছা দেখেন এখানে কি বলছি, বিয়ন প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ কি নন ফাইনাইট ভার্ব, পাস্ট পার্টিসিপল কি নন ফাইনাইট ভার্ব। আমি যদি বলি আই সিন ইউ, আবার বলতেছি আই সিন ইউ, আপনি কি টেন্স আলাদা করতে পারতেছেন? আমাকে উত্তর দিবেন, যদি পারেন বলবেন যে হ্যাঁ পারতেছি, যদি না পারেন তাহলে বলবেন না পারতেছি না। এটা কোন টেন্স, এটা কোন টেন্স? এটা কি প্রেজেন্ট, এটা পাস্ট, নাকি এটা প্রেজেন্ট এটাও প্রেজেন্ট, নাকি এটা ফিউচার নাকি এটাও ফিউচার? মানে দুইটা টেন্সকে আলাদা করতে পারতেছেন? যদি না পারেন, এই যে সিন, সিন মানে কি দেখা, এই সিন মানে কি দেখা, এটাও তো একটা ভার্ব। এই সিন এটাও তো দেখা, এটাও তো একটা ভার্ব। এখন টেন্স কি আলাদা করতে পারতেছেন? যদি পারেন তাহলে ফাইনাইট ভার্ব, যদি না পারেন তাহলে নন ফাইনাইট ভার্ব। আগে বলেন পারতেছেন কিনা। তার মানে আপনি যেহেতু বুঝেন নাই, তাইলে এই যে সিন এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। এখন যদি আমি বলি আই হ্যাভ সিন ইউ, আমি তোমাকে দেখেছি, আই হ্যাড সিন ইউ আমি তোমাকে দেখেছিলাম, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের পরে সবসময় বি3 বসে, এই যে সিন কিন্তু ভার্বের বি3, ঠিক আছে? এখন কি আলাদা করতে পারতেছেন? এই যে হ্যাভ সিন এটাকে কি আলাদা করতে পারতেছেন? এখন দেখেন এই যে হ্যাভ সিন আর হ্যাড সিন দুইটা দেখে কি বুঝতেছেন এটা প্রেজেন্ট এটা পাস্ট? যদি বুঝে থাকেন তাহলে কি এটা ফাইনাইট ভার্ব। এখন বলেন এখন পারতেছেন কিনা। আমি যদি বলি আই ইটিং রাইস, আই ইটিং রাইস, আবার যদি বলি আই ইটিং রাইস, আই ইটিং রাইস, এখন কি আপনি টেন্স আলাদা করতে পারতেছেন? টেন্স চিনতে পারতেছেন? মানে এমন কোন ভার্ব যেটার আমি পরিবর্তন করতে পারবো, যেটার পরিবর্তন করতে পারবো। ইটিং রে কি আমি আইটিং বলতে পারবো নাকি এইটিং বলতে পারবো? কিছুই বলতে পারবো না, ইটিং ইটিং। তার মানে এটার কোনো পরিবর্তন নাই। যদি পরিবর্তন না করতে পারি, এটা তো বিয়ন প্লাস আইএনজি, রাইট? বিয়ন প্লাস আইএনজি মানে হচ্ছে জিরান্ট, আর জিরান্ট সবসময় কি হয়? নন ফাইনাইট ভার্ব হয়, নন ফাইনাইট ভার্ব। কিন্তু খেয়াল করে দেখেন তো ভাই, এখন যদি বলি আই এম ইটিং রাইস, আবার যদি বলি আই ওয়াজ ইটিং রাইস, এখন সবটা মিলায় যদি আমি বলি
যে am eating দেখে কি চিনতে পারতেছেন কোন টেন্স, was eating দেখে কি চিনতে পারতেছেন কোন টেন্স? যদি চিনতে পারেন তাহলে am eating হচ্ছে কি ফাইনাইট, was eating হচ্ছে কি ফাইনাইট। আর শুধু ইটিং দেখে আপনি চিনতে পারেন নাই, তাহলে শুধু ইটিং ইটিং কি হচ্ছিল? নন ফাইনাইট। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে বলেন এই টপিক ক্লিয়ার। তাহলে একটু খেয়াল করে দেখেন, সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব যুক্ত এক গুচ্ছ ওয়ার্ডকে ক্লজ বলে। এই সহজ যদি না বুঝেন আপনি জীবনে এই টপিক পারবেন না, আপনি মনে রাখেন। সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব বিহীন এক গুচ্ছ ওয়ার্ডকে ফ্রেজ বলে। ফ্রেজ বলে। কি বলছি? সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব যুক্ত এক গুচ্ছ ওয়ার্ডকে ক্লজ বলে। আলোচনা শুনেন, সব ক্লিয়ার হবে। সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব বিহীন এক গুচ্ছ ওয়ার্ডকে ফ্রেজ বলে। এক কথাই শেষ। একটু খেয়াল করে দেখেন, আমি যদি বলি এ বক্স অফ পেন্সিল, এ বক্স অফ পেন্সিলস, এই যে বক্স অফ পেন্সিলস, একটু খেয়াল করে দেখেন এটা কি ক্লজ নাকি ফ্রেজ? দেখেন এখানে কি এমন কোন ভার্ব আছে যেই ভার্বটারে পরিবর্তন করে আমরা টেন্স চিহ্ন ফেলতে পারবো? বা এ বক্স অফ পেন্সিলস শুনে কি আপনি কোনো টেন্স চিনছেন? যেমন আমি যদি বলি যে শি গিভস, সে দেয়, শি গিভস, এই যে শি গিভস, এখানেও কি সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব যুক্ত এক গুচ্ছ ওয়ার্ড আছে। এখানেও কি মানে এক গুচ্ছ ওয়ার্ড আছে। এক গুচ্ছ ওয়ার্ড মানে কি একের অধিক ওয়ার্ড থাকবে, সেটা দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে। এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে একের অধিক ওয়ার্ড যুক্ত যদি শব্দ থাকে, একটা সেন্টেন্স থাকে, সেখানে ফাইনাইট ভার্ব থাকলে সেটা ক্লজ, ফাইনাইট ভার্ব না থাকলে সেটা কি ফ্রেজ। আচ্ছা এখানে যে গিভস, এই গিভসটারে কি আপনি গেভ করতে পারেন? যদি পারেন তাহলে এই যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যুক্ত এক গুচ্ছ ওয়ার্ড, এই পুরাটার নাম হয়ে যাবে কি ক্লজ। এখন একটু খেয়াল করেন, এই জায়গা থেকে এমন কোন ভার্ব আছে, এমন কোন ভার্ব আছে যেটারে পরিবর্তন করতে পারবো? যেমন গিভস রে আমরা গেভ করতে পারি বা গিভেন করতে পারি। এখানে কি আপনি কি বক্স রে বক্সার বক্সেন করতে পারবেন? এ রে কি এ আই আর করতে পারবেন? অফ রে কি অফেন করতে পারবেন? পেন্সিল রে কি পেন্সিলড করতে পারবেন? যদি না থাকে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব, যদি না থাকে তাহলে এক গুচ্ছ ওয়ার্ডের নাম সবসময় কি হবে? ফ্রেজ। আর যদি থাকে তার নাম হবে ক্লজ। বিউটি রানী বর্মন একের ফ্রেজ। এই তো বুঝা ফেলাইছেন। তার মানে এমন কোন ওয়ার্ড যদি থাকে, যেমন আমি যদি বলি শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল, এই যে শি ইজ, এটাকে ক্লজ না ফ্রেজ বলেন তো? ক্লজ নাকি ফ্রেজ বলেন তো? তাড়াতাড়ি জানান, আমাকে একটু হেল্প করেন, ক্লাস শেষ করতে হবে, আবার পেট বেচার ক্লাস আছে। দেখেন এই যে শি ইজ এ গার্ল, এখানে শি ইজ, এটা কি ক্লজ নাকি ফ্রেজ? আমাকে একটু জানান। এটার আমি দিলাম 3 নাম্বার। 3 নাম্বার কি ক্লজ নাকি ফ্রেজ জানান? 3 নাম্বার কি ক্লজ নাকি ফ্রেজ জানান? এই তো আপনারা বুঝা ফেলাইছেন। তো সবাই বলতেছে শি ইজ এ গার্ল ক্লজ, কারণ এই ইজটাকে আপনি কি করতে পারবেন? ইজটাকে ওয়াশ করতে পারবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় ইন দা মর্নিং, ইন দা মর্নিং, এখন বলেন তো ইন দা মর্নিং যে আমি বললাম, এই ইন দা মর্নিং এটা কি ক্লজ নাকি ফ্রেজ? দেখেন সবই পারবেন, কেন পারবেন না? এটা ক্লজ নাকি ফ্রেজ? আপনারা অ্যান্সার করবেন ইন দা মর্নিং ফ্রেজ অথবা ইন দা মর্নিং ক্লজ। তাড়াতাড়ি অ্যান্সার করেন। থ্যাংক ইউ সো মাচ। রাফসান আহমেদ চৌধুরী, ক্লজ এটি পরিবর্তন করা যায়, রাইট, থ্যাংক ইউ। বলেন ইন দা মর্নিং ক্লজ নাকি ফ্রেজ? একটু বলতে হবে প্লিজ। এই তো বুঝে যাচ্ছেন, প্যারা খান কেন? এই তো কে বলছে আপনারা পারেন না? এখন কেমনে পারতেছেন? ইন দা মর্নিং হচ্ছে ফ্রেজ, কারণ এখানে এমন কোনো ভার্ব নাই যেটা আমি পরিবর্তন করে টেন্স পরিবর্তন করে ফেলতে পারি। বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখা জানান, আমি পরবর্তী স্টেপে আগাই। হ্যাঁ, লিখবেন এট দ্বারা মিলে গেলেই নাউন ক্লজ। এর দ্বারা মিলে গেলেই কি? নাউন ক্লজ। বিষয়টা এরকম, আমি যদি বলি আই নো হু ডিড ইট, আই নো হু ডিড ইট, এই যে হু ডিড ইট, এটা আসলে কোন ক্লজ বা কোন ফ্রেজ? ফার্স্ট অফ অল আমরা দেখে নেব এটা কি ক্লজ নাকি ফ্রেজ।
এখানে আছে ডিড, এই ডিড রে আমি ডো করে ফেলতে পারি, তার মানে পরিবর্তন করে ফেলতে পারি, তার মানে এটা যাই হোক এটা হবে একটা ক্লজ, এটা হবে কি একটা ক্লজ। এখন আমি দেখবো এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, আই নো হো ডিড ইট। এখন কথা হচ্ছে আমি কি বলছি, ইট দ্বারা মিলে গেলেই নাউন ক্লজ, তার মানে ইজ এর নিচে যে টান থাকবে ওই টানের জায়গায় মনে করবেন যা আছে ওইটা নাই, ওখানে আছে কি ইট, আছে কি ইট। তাহলে পুরো সেন্টেন্সটা আবার পড়ে দেখবেন এখানে কি বলছে, তাহলে হইতে পারে না আই নো ইট, আই নো ইট। এই ইট কিসের পরিবর্তে লিখছি, মানে ইট বসাবো, যেটার নিচেই টান থাক ওই জায়গাতে কি বসায় দিব, ইট বসায় দিব, বসায় পুরো সেন্টেন্সটা পড়বো, যদি অর্থবোধক হয়ে যায় তাহলে সেটা নাউন ক্লজ। দুনিয়া উল্টাপাল্টা হয়ে যেতে পারে কিন্তু ইট দ্বারা মিলবে না এমন কোনো নাউন ক্লজ বা নাউন ফ্রেজ দুনিয়াতে নাই। যেই নাউন ফ্রেজই হোক বা নাউন ক্লজই হোক সে অবশ্যই কি দ্বারা মিলবে, ইট দ্বারা মিলবে। একটু খেয়াল করে দেখেন এখানে আপনি হাজার হাজার সলভ করতে পারবেন। আই নো ইট, আমি এটা জানি, আই নো ইট, আমি এটা জানি, ঠিক আছে। তার মানে এই যে ইট দ্বারা আপনি এই জায়গাটা রিপ্লেস করে ফেলতে পারলেন, তাহলে এটা কি হবে নাউন ক্লজ, নাউন ক্লজ। বুঝাইতে পারছি? তাহলে কি ইট দ্বারা মিলে গেলে কি হবে নাউন ক্লজ। আচ্ছা এখন বলেন তো আই আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট, এটা কোন ক্লজ বা কোন ফ্রেজ বলেন তো? এই ওয়ান্টকে কি আমি ওয়ান্টেড করতে পারি? হ্যাঁ ওয়ান্টেড করতে পারি, তার মানে টেন্সের পরিবর্তন যেহেতু করতে পারি এটা অবশ্যই একটা ক্লজ, এটা ফ্রেজ না। কিন্তু এটা কি নাউন ক্লজ নাকি অন্য কোনো? একটা টেকনিক শেখামো, আপনি যে কোনো ধরনের নাউন ক্লজ বলেন, অ্যাডজেক্টিভ ক্লজ বলেন, অ্যাডভার্বিয়াল ক্লজ বলেন অটোমেটিক্যালি পেরে যাবেন। আচ্ছা দেখেন আমি তিনটা বাক্য লিখবো, শুধু কয়টা বাক্য লিখবো, তিনটা বাক্য। আই নো দ্যাট হি উইল কাম, আমি জানি যে সে আসবে। প্রেমিক প্রেমিকা আলাপ করতেছে বাংলা সিনেমার মতো, আমি জানি যে সে আসবে, আমার সুজন আসবে আমাকে রক্ষা করতে বাঁচাইতে। হ্যাঁ, আই নো দ্যাট হি উইল কাম, এইটা কোন ক্লজ? আই আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। আমি আপনাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনাকে এত সহজভাবে কেউ ক্লজ ফ্রেজ শেখায় নাই, আপনাকে ওই নাউনের জায়গায়, অ্যাডজেক্টিভের জায়গায়, এই জায়গায়, সেই জায়গায় অনেকভাবে শিখাইছে, এই কারণে আপনার মনে থাকে না আর ভয়ে এটা পড়েন না। হোয়ার হি লিভস এটা কোন ক্লজ? তারপর দেখেন আই উইল গো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনি বুঝলে 100% ক্লজ ফ্রেজ বুঝা গেলেন, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আই উইল গো হোয়ার হি লিভস, আই উইল গো হোয়ার হি লিভস। এই হোয়ার হি লিভস কোন ক্লজ একটু দেখেন। আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে দুনিয়াতে যত কিছু নিচে আন্ডারলাইন দেখবেন আপনি সেখানে কি দিয়ে দিবেন, ইট দিয়ে দিবেন। তাহলে চলেন দেই, আই নো এখানে কি বসাইলাম, ইট বসাইলাম, আবার কি বসাইলাম, এখানেও ইট বসাইলাম, আবার কি বসাইলাম, এখানেও ইট বসাইলাম। ভালো করে শুনতে হবে আমার আলোচনা, ভালো করে শুনতে হবে, আমার আলোচনা শুনতে হবে। ইট দ্বারা রিপ্লেস করবেন, যে যেটার নিচে আন্ডারলাইন করা থাকবে ওখানে ইট বসায় দিবেন, সেটা যে কোনো সেন্টেন্স থাকুক, বিষয়টা বুঝছেন, সেটা নাউন ক্লজ হোক, অ্যাডজেক্টিভ ক্লজ হোক অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ হোক। শর্টকাট টেকনিকটা শিখে রাখেন, যাই দেখবেন ইট বসায় দিবেন, যদি মিলে যায়, যদি মিলে যায় তাহলে নাউন ক্লজ। একটু খেয়াল করে দেখেন, মিলে গেলে, মিলে গেলে কি, মিলে গেলে নাউন ক্লজ, কি বলছি নাউন ক্লজ। যদি না মিলে, যদি না মিলে, না মিললে তার আগের ওয়ার্ডটা দেখবেন। যেমন দেখেন আমি আপনাকে খেয়াল করে দেখাই দিচ্ছি, একটু খেয়াল করেন এখানে কি লেখা, আই নো দ্যাট হি উইল কাম, আমি আর কোনো সূত্র প্রয়োগ করতে যাব না, আই নো দ্যাট হি উইল কাম। মিলে গেলে কি, মিলে গেলে হচ্ছে নাউন ক্লজ, তাহলে আমি বলতে পারি না আই নো ইট, আই নো ইট। দেখেন এটা মিলে গেছে না, যদি মিলে যায় তাহলে হবে কি নাউন ক্লজ, তাহলে এইটুকু হবে কি নাউন ক্লজ। আবার দেখেন আই নো দ্য প্লেস ইট, মিলছে, এটা কি মিলছে, এটা যেরকম মিলছে আই নো ইট আমি এটা জানি, আই নো দ্য প্লেস ইট, এটা কি মিলছে? দুই নাম্বার ইট দিয়া মিলছে কি মিলছে না এটা আমাকে বলেন। যদি না মিলে
এই যে হোয়ার হি লিভস, এখানে ইট বসেছেন না, তার পূর্বে দেখবেন কি আছে। তার পূর্বে যদি নাউন অথবা প্রনাউনের যে কোনো একটা কিছু থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। পূর্বে কি আছে? দা প্লেস। দা প্লেস হচ্ছে কি নাউন। তাহলে নাউনের পরে যে আছে এখানে এই জায়গাটুকু কিসের জন্য ফিক্সড করা? অ্যাডজেক্টিভের জন্য ফিক্সড করা। এবং যেহেতু হি লিভস আছে, লিভসে আমরা লিফট করতে পারি, তাহলে হবে কি এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝাতে পারছি? এখন আবার যদি মিলান, আই উইল গো ইট, আমি যাব ইহা। আই উইল গো ইট মিলছে? মিলে নাই। না মিললে পূর্বের অর্থটা দেখবেন। পূর্বের অর্থটা যদি যদি মিলতো তাহলে নাউন ক্লজ হইতো। যদি পূর্বের ওয়ার্ডের নাউন অথবা প্রনাউনের যে কোনো একটা কিছু থাকতো তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হইতো। মিলেও নাই, ইট দ্বারা মিলেও নাই, পূর্বের অর্থটা নাউন অথবা প্রনাউনও না, সেটা ভার্ব নাকি নাকি আমি দেখবো না। নাউন অথবা প্রনাউনও না, মিলেও নাই, তাহলে সেটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। কোনো সেন্টেন্সে যদি আপনি so that, in order that, then, till, until, as, if, while, এই ওয়ার্ডগুলো যদি এখন যা বুঝাইতেছি সেটা বুঝেন। কোন সেন্টেন্সে যদি আপনি সো দ্যাট পায়া যান, ইন অর্ডার দ্যাট পায়া যান, দেন পায়া যান, টিল পায়া যান, আনটিল পায়া যান, অ্যাজ পায়া যান অথবা ইফ পায়া যান, হোয়াইল পায়া যান, যে কোনো একটা কিছু যদি পান তাহলে চোখ বন্ধ করে সেটা দাগায় দিবেন অ্যাডভার্বিয়াল ক্লজ। এর চেয়ে সহজ আমি আর পড়াইতে পারবো না। বাংলাদেশে কেউ পারে কিনা আমি জানি না। এর চেয়ে সহজ আর কিভাবে পড়াবো? কোনো সেন্টেন্সে যদি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দেন, টিল, আনটিল, অ্যাজ, ইফ, হোয়াইল যে কোনো কিছু পাওয়া যান তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমি একটা এক্সাম্পল লিখে আপনি একটু উত্তর করার ট্রাই করেন। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এখন আমাকে বলেন তো হোয়াইল ইট ইজ হট এটা কোন ক্লজ? তাহলে বলেন do as I instruct to do, এটা কোন ক্লজ? সিম্পল একটা বিষয় দেখেন, আপনি as পাইছেন তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝাইতে পারছি? আমি যদি বলি wait here until I come back, ওকে? আপনি কি পাইছেন খেয়াল করে দেখেন তো, আপনি আনটিল পাইছেন, তাহলে এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এইটুকু কি অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, তারপর দেখেন এখানে কি বলছে? টিল আছে, এই যে ইফ আছে। আমি যদি বলি ইফ ইউ লাভ মি আই উইল মেরি ইউ। দেখেন, মানে আপনি বেসিক শিখলে আপনাকে আমি যেই বুজং বাজং অর্থ দিব না কেন আপনি বুঝা যাবেন। আমি যদি আপনাকে বলি ইফ ইউ লাভ মি আই উইল মেরি ইউ, এই যে ইফ ইউ লাভ মি এটা কোন ক্লজ? ইফ আছে না? যদি ইফ থাকে তাহলে সেটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাকে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, ক্লিয়ার?